ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নতুন একটা লেয়ার নিলাম। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার সময় সব সময়ই আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে না করে নতুন একটা লেয়ার নিয়ে করব। নতুন লেয়ার নিয়ে যখন আমরা কাজটা করব তখন ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো ইফেক্ট পড়বে না। ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো সময় চেঞ্জ করে রাখতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এর মধ্যে যে আমি আসলেই ঠিক না। ব্যাকগ্রাউন্ডে যখন আমরা কোনো কাজ করব তখন সেই কাজটাকে আমরা মডিফাই করতে পারি না। ঠিক আছে, ধরে নেন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, ব্যাকগ্রাউন্ডের উপরেই করছি। ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতে করতে একটা স্টেপ অতিক্রম হয়ে গেছে, অনেক দূর চলে আসছি, এখন মনে করেন একটা কাজ ভুল হয়ে গেছে, তখন কী হতে হবে? মানে সবগুলো ডিলিট করে দিয়ে এসে আবার করতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা স্তর, জি জি, এগুলোর উপরে আলাদা আলাদা স্তর। জি, এখন না, এটার পিছনে যেতে পারছি না। এজন্য যখন আমরা লেয়ার নিয়ে কাজ করব তখন কি হবে? প্রবলেম হলে যে কোনো একটা লেয়ারের মধ্যে হতে পারে, তখন কি করব? সেই লেয়ারটাকে আউট করে দিলাম, তাহলে আমার বাকি কাজগুলো ঠিক থাকছে। ঠিক আছে, এই জন্য লেয়ারের গুরুত্ব অনেক বেশি। আমি লেয়ার নিলাম, এর মধ্যে থেকে এখানে লিনিয়ার স্টাইলটা সিলেক্ট হয়ে আছে। আমরা এখান থেকে যদি একটা কোণ থেকে টানি, দেখেন এই দুইটা কালারে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যে কোনো কালার নিতে পারবো এখানে। হ্যাঁ, যদি এই দুইটা কালার নিই, এই দুইটা কালারে অ্যাপ্লাই হবে। আমি চাচ্ছি যে দুইটা না, আরও কালার নিব। তাহলে এই যে প্যালেটটা, এই প্যালেটের উপরে একটা ক্লিক করব, নর্মালি একটা ক্লিক করব, করে এখানে যে বারটা দেখতে পাচ্ছি, এই বারের কোন জায়গায় আমি আরেকটা কালার নিতে চাই, ঠিক সেই জায়গায় একদম উপরে না, পাশে ক্লিক করব। পাশে দেখেন, উপরে নিলে আইড্রপার শো করছে, কিন্তু নিচে একটা হ্যান্ডেল সিম্বল শো করছে। এখানে ক্লিক করব, দেখেন এখানে একটা পিকার বক্স তৈরি হয়ে গেছে। পিকার বক্সে কোন কালার কাজ করছে সেটা কিন্তু আবার এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা কোন কালারটা ওখানে শো করাতে চাই সেই কালারটা সিলেক্ট করে ওকে করব। দেখেন এখানে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি চাই এখানে আরেকটা কালার দেব, এখানে কোন কালার, এখানে ক্লিক করে আমি সেই কালারটা সিলেক্ট করব। দেখেন এখানে আরেকটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝা যায়? এভাবে এখানে এখন মোটামুটি 4টা কালার 5টা কালার কাজ করছে। আমি এখানে ওকে দিলাম। এখন যদি এটাকে অ্যাপ্লাই করি গ্রেডিয়েন্ট, তাহলে ওই কালারগুলোই শো করবে, সবগুলো কালার। এই কালারগুলো শো করছে, ভালো কথা, কিন্তু এটার কোন স্টাইল কাজ করছে এখন? লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি যদি এটাকে রেডিয়াল করি, তাহলে রেডিয়ালের ভাবটা আসে মাঝখান থেকে। মাঝখান থেকে রেডিয়ালটা দিই, তাহলে কীরকম হবে? রেডিয়ালটা মাঝখান থেকে, লিনিয়ার যে কোনো এক পাশ থেকে নিতে পারি আমরা। হ্যাঁ, কোণার থেকে নিতে পারি আমরা, সোজা নিতে পারি আমরা, লেফট থেকে নিতে পারি, রাইট থেকে নিতে পারি, কিন্তু রেডিয়ালটা মাঝখান থেকে নিলে এর ইফেক্টটা কমপ্লিটলি বোঝা যায়। ঠিক আছে, এটা হলো রেডিয়াল। এরপর অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে ক্লিক করি। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে ক্লিক করে যখন মাঝখানে টানছি, তখন মনে হচ্ছে এখানে অনেকগুলো কালারের প্যালেট ছিল, মনে হচ্ছে এই কালারটা ঘুরছে, চক্রাকারে ঘুরছে, এরকম মনে হচ্ছে এখান থেকে। তারপর যদি আমি এটাকে রিফ্লেক্ট করি এবং এভাবে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? একই কালার দুই দিক থেকে রিফ্লেক্ট করা বোঝাচ্ছে। দেখেন এরকম বিভিন্ন চ্যানেলগুলোতে অনেক সময় মানে পর্দাটা ক্লোজ হয়ে আছে, এরকম বোঝায় এই ইফেক্টটা। তো আমরা এটাকে নর্মালি একটা ইফেক্টও করতে পারি, তাই না? তো এই রিফ্লেক্টটা বোঝাচ্ছে এরকম, এই কালারের সাথে এই কালার ম্যাচ, মানে এটার অপোজিট থেকে দেখাচ্ছে। এইটা এটার সাথে অপোজিট হয়েছে, এইটা এটার সাথে অপোজিট, এইটা এটার সাথে অপোজিট, এর বাকি অংশটুকু বাইরে চলে গেছে। না, এটা অটোমেটিক্যালি নেবে। আমি এটা যে দিক থেকে অ্যাপ্লাই করি, এটা অটোমেটিক্যালি নেবে। এর মধ্যে আরও অনেক অপশান আছে, আমরা এখান থেকে কিছু চেঞ্জ করে নিতে পারি। যে আমরা যদি চাই যে
সোয়াসেস থেকে আরও কিছু ইফেক্ট করবো। ব্লেন্ডিংয়ে যাই, ব্লেন্ডিংয়ে গিয়ে ক্লিক করি, দেখেন পেজটা কি, আমি যখন ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ দিয়েছি তখন মনে হচ্ছে এটা অ্যাম্বুশ হয়ে গেছে, একটু উপরের দিকে উঠে চলে আসছে। তারপর এটার মধ্যে আবার কাউন্টার দিলে কেমন দেখায়, স্ট্রোক দিলে কেমন দেখাবে, স্ট্রোকে ডাবল ক্লিক করে এখানে একটা কালার ফিল করি, ইনার শেডো, বোঝা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। গ্লো করলে কেমন হবে, প্যাটার্ন শো করলে কেমন হবে। আমি কেমন একটা গ্রেডিয়েন্ট কেমন একটা নিয়েছিলাম, বাট যখন আমি এটা প্যাটার্নটে ক্লিক করলাম এটা টাইলস তৈরি হয়ে গেছে, তাই না? শুধু তাই না, এই প্যাটার্নটের উপরে, প্যাটার্ন ওভারলের উপরে ডাবল ক্লিক করি, করে দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে এবং এটা কতটুকু কিভাবে শো করাতে চাই, এর ঘনত্ব কতটুকু হবে। আপনারা খেয়াল করছেন কখনো কিছু ভিজিটিং কার্ডের উপরে, ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডে এরকম শো করে, দেখছেন? এখান থেকে যে কোনো কালারের আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর এটাকে যদি আমরা প্যাটার্ন শো করাতে চাই তাহলে দেখবো এরকম দেখাচ্ছে। এটা আমি নর্মাল স্ক্রিন নিয়েছি, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আরেক ধরনের আসবে, দেখেন চেঞ্জ আসছে। আমি যদি এটাকে চেঞ্জ করি, এরকম সফট লাইট করি, সফট লাইট করলে আরেকটা চেঞ্জ আসছে। এখানে সবগুলো আপনারা নিজেরা একটু চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা দিলে কেমন দেখায়। সাবস্ট্রাক্ট করলাম, এটার মধ্যে আরেকটা ইফেক্ট চলে আসছে, ঠিক আছে? শুধু তাই না, আমাকে যে এই প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে কে বলছে? এখানে ক্লিক করি, অনেক প্যাটার্ন আছে এখানে, আমি অন্য একটা নিই স্টোন, দেখেন এখানে স্টোনের ইফেক্ট পড়ছে। আমি যদি বাড়িয়ে দিই এটা স্টোন, কিন্তু এগুলো ছোট করে দিচ্ছি তাই এরকম দেখাচ্ছে। অনেক ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডটা থেকে এরকম দেখেন। তাহলে এটা আমরা বুঝলাম। শুধু তাই না, এই কয়টাই শেষ না, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের নিচে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ করলাম না গত ক্লাসে, মনে পড়ে? দেখেন তো এগুলোই ছিল না, নেচার প্যাটার্ন, গ্রে স্কেল, টেক্সচার, রক প্যাটার্ন, এগুলোই তো ছিল। আমি যদি নেচার প্যাটার্নে ক্লিক করি, দিয়ে ওকে করি, তাহলে নেচার আসবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট। এটাকে আমরা যদি কম বেশি করি আলাদা আলাদা ইফেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এটা যে লেয়ারে কাজ করছি সেই লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে আমরা ব্লেন্ডিংয়ে চলে যেতে পারি, ব্লেন্ডিং অপশন। এই কাজটা আমরা লেয়ার থেকে লেয়ার স্টাইলের মধ্যেও ব্লেন্ডিং অপশন পেয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। শুধু তাই না, আমরা এটা সোয়াস শেষে ক্লিক করেও ব্লেন্ডিংয়ে যেতে পারি, দেখেন। ঠিক আছে, একই কাজ বিভিন্ন জায়গায় দেওয়া আছে। ডুপ্লিকেট লেয়ারটা হচ্ছে একই লেয়ার, একটা লেয়ারের মধ্যে যা আছে সেম ওইটাই আসবে। নিউ লেয়ারটা হচ্ছে আমি নতুন একটা ফাঁকা লেয়ার নিচ্ছি, এটার উপরে ইচ্ছা মতো কাজ করবো। না, এটা ব্যাকগ্রাউন্ড কপি করবে না, নর্মালি একটা, যেমন এখানে একটা লেয়ার আছে না, এই লেয়ারটা আমি যদি এখন ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করি, ফাঁকা একটা লেয়ার আসবে। এই লেয়ারটা শো করছে, বাট এখন আমি যদি এখানে কাজ করি, সাপোজ আমি যদি কিছু লিখলাম, এখন দেখেন এই লেখাটা শুধুমাত্র এই লেয়ারের মধ্যে আছে, আর ব্যাকগ্রাউন্ড যেগুলো তৈরি করছি সেটা সেই লেয়ারের মধ্যে। আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি, সাপোজ এখান থেকে, হ্যাঁ ডিলিটে ক্লিক করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র লেয়ারটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারলাম না? একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে ইজিলি করা সম্ভব।
যাই হোক, তাহলে লেয়ারের ব্যাপারটা কি ক্লিয়ার বলেন তো? লেয়ার নিয়ে আর কোনো সমস্যা আছে? সাপোজ এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা আছে, রাইট বাটনে ক্লিক করে আমি যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই, যে আমি চাচ্ছি এটার একটা ডুপ্লিকেট লেয়ার নিতে, হয় রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব, অথবা এই লেয়ারটা থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। কন্ট্রোল জে চাপলে কি হবে, এই লেয়ারটাই ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন এখন যদি স্যার আমি এটাতে কাজ করি, ডুপ্লিকেটে করলাম, ডুপ্লিকেটে কি এইটার মতোই থাকবে? এটার মতোই থাকবে, যেটা কাজ করবে এখানে ওইটা যাবে না ডুপ্লিকেট। এখন কথা হচ্ছে আপনি যদি এই মেন পেজ তো একটা, তাই না? এটাতে কাজ করলে কি ডুপ্লিকেটে যাবে? এইটাতে যখন আমি কাজ করব তখন যে কাজটা করছি এটার জন্য অটোমেটিক্যালি একটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখেন ঠিক আছে। ডুপ্লিকেট নিলে কি হয়, আপনি মেইনলি একটা লেয়ারে কাজ করছেন, ওই লেয়ারটা আপনার থাকবেই, যে কোনো কারণে এই লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। সাপোজ কাজ করতে করতে, কারণ আপনি তো এই লেয়ারটা তৈরি করছিলেন অনেকগুলো কালার নিয়ে, এমনও হতে পারে কালারও মনে নেই আপনার। সাপোজ যে আপনি কতগুলো কালার নিছেন আপনার মনেই নেই যে কতগুলো কালার নিছেন, তাহলে আপনি তো এটা দেখতে পাচ্ছেন যে এটা আমার এটা নেওয়া ছিল। এটা যদি আমি কাজ না করি এটা অফ করে রাখবো, দেখেন এখানে অফ, দেখেন এই যে এই অপশনটা দেখেন, এই যে ইন্ডিকেটস করছে না, ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি, এখানে যদি আমি ক্লিক করি এই লেয়ারটা আমি অফ করে রাখলাম, এখন এটা কাজ করছে না, এই লেয়ারটা দেখাচ্ছে, এখন এই লেয়ারটা শো করছে এটা, আর এই লেয়ারটার উপরে এই লেয়ারটা কাজ করছে। এখন আমি যদি এই লেয়ারটা ডিলিট করে দিই, যে আমি ডিলিট করে দিব, তাহলে লেখাটা ডিলিট হয়ে গেল, বাট লেয়ারটা কিন্তু থেকে গেল। আবার মনে করেন এই লেয়ারটা আমি ডিলিট করে দিচ্ছি রাইট বাটনে ক্লিক করে, অথবা ডিলিট চেপে, এই লেয়ারটা তো সিলেক্ট আছে, এই অবস্থায় আমি এখান থেকে ডিলিটে ক্লিক করি, দেখেন ওই লেয়ারটা ডিলিট হয়ে গেছে। এখন কি শো করছে, কিছুই নেই, সাদা। যদি আমার এই লেয়ারটা না থাকতো, এটা তো আমি অফ কর, কোনটা, যদি আপনি এটা ডিলিট করার পর কয়েকটা স্টেপ পার হয়ে যান, দেন আমি এটাকে কন্ট্রোল জেড দিচ্ছি, ফিরে পেলাম, কন্ট্রোল জেড ফর আনডু, কন্ট্রোল অল্টার জেড ফর রিড, মানে একাধিক আনডু। এখন কথা হচ্ছে যখন আপনি এমন হবে, বিশেষ করে 3-4টা স্টেপের পর এটা মনে রাখে না, সর্বোচ্চ 3-4টা স্টেপ যাবে, এরপরে দেখবেন যে পরের স্টেপগুলো আসছে না, এবার অটোমেটিক এটা সেভ নিয়ে নিছে। আর যদি এখন আপনি সেভ দেন, কন্ট্রোল এস দেন, কারণ কন্ট্রোল এস দেওয়ার পরে সেভ, আপনি যদি ব্যাকে যান আর কাজ করছে না, ঠিক আছে। তাহলে এটা একটা সুবিধা, যে ডুপ্লিকেট করে রাখলে আমার ওই লেয়ারটা আমার কাছে থাকলো, আয়ত্তে থাকলো। হ্যাঁ, কন্ট্রোল জেডতে একটা স্টেপ আনডু। আরও যদি পিছনে যেতে চাই, যে আরও পিছনে আরও কি কাজ করেছিলাম, তখন কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে। কিন্তু আমি পিছনে চলে আসছি, কিন্তু তারপরেও কিছু করছিলাম, তখন কন্ট্রোল শিফট জেড, যেটাকে বলা হয় রিডো। কন্ট্রোল অল্টার জেড হচ্ছে একাধিক স্টেপ পিছনে আসা, ব্যাকে আসা, আর কন্ট্রোল শিফট জেড হচ্ছে পরের স্টেপগুলোতে যাওয়া, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট আর লেয়ার নিয়ে আর কোনো কোশ্চিন আছে কারো? নেই। ফাইল থেকে নিউতে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এই কাজগুলো আপনাদের দেখাবো। ইলাস্ট্রেটরে যখন যাব না, ডিজাইনে করব, তখন এই কাজগুলো আমরা করবো অবশ্যই। ফটোশপের মধ্যেও কিছু পাবো এরকম। তবে আগে কাজগুলো বুঝে নিতে হবে, যেগুলো করাচ্ছি এগুলো যদি ক্লিয়ারলি দিনের দিন করে ফেলি, পরে কাজগুলো কিন্তু কঠিন মনে হবে না। যেগুলো দিব এগুলো দিনের দিন করে ফেলবেন। আচ্ছা, পিকচারের একটা ফোল্ডারের মধ্যে আমরা ঢুকি, যে কোনো একটা পিকচার নিয়ে নিই।
একটু ভালো রেজুলেশনে পিকচার নিই, তাহলে কাজ করতে ভালো লাগবে। আচ্ছা নিয়ে একটা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এটাতে ছায়া পড়ছে পিকচারটাই, এই যে গাছের ছায়া পড়ছে। এখন দেখেন আমি পিকচারটা নিলাম। আমরা তো জানি একটা পিকচারকে পাসপোর্ট সাইজে কাটার জন্য ক্রপ টুল দিয়ে কাটতে হয়, তাই না? এবং সেটা মাপও দিয়ে দিতে হয়। তো আমি মোটামুটি নর্মালি একটা মাপ নিয়ে নিচ্ছি যে এই পিকচারে আমি এতটুক নিব। এতটুক নিব, তাহলে কিবোর্ড থেকে এন্টার চাপছি, নিয়ে নিলাম। পিকচারটা মাপটা সঠিকভাবে দেখার জন্য আমরা যা করব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব, গিয়ে এখানে দেখেন মাপটা কিন্তু ঠিক নেই, তাই না? আমরা পাসপোর্ট সাইজের মাপটা করে দিব, যেমন 1.5:2 দিয়ে দিচ্ছি, রেজুলেশন দিয়ে দিই 300। যখন আমরা ক্রপ করব তখন এখানে সাইজটা দিয়েও দিতে পারি, যেটা হচ্ছে 1.5। আমি আপনাদের মনে হয় এটা 8 দেখিয়েছিলাম আপনাদের ক্লাসের সময়, তাহলে 2টা দেখিয়েছিলাম না? এই যে দেখেন আমি 1.5/2 দিয়ে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপছি, ক্রপ করে নিলাম। হ্যাঁ, এটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন আমি এই পিকচারটাকে Ctrl+N দিয়ে নতুন একটা পেজ নিচ্ছি, কিন্তু এটা রেজুলেশন কত আছে? এই পিকচারটার রেজুলেশন দেখার জন্য আমরা তো জানি ইমেজ সাইজে যাব, 300 দেওয়া আছে। তাহলে আমরা যে পেজটা নিব নিশ্চিত সেই পেজটা হবে 300-এ। তো যাই হোক, পেজটা নেওয়ার আচ্ছা নিয়েই রাখি, পেজ নিয়ে রাখার পরে কাজটা করি। সাপোজ আমি এখান থেকে বিভিন্ন মাপ আছে, আমরা নিয়ে নিচ্ছি। 8/10 আমি একটা নিচ্ছি মাপ, অথবা এখানে কিন্তু আরও বিভিন্ন মাপ দেওয়া আছে। আবার নিজের ইচ্ছা মতো আমি মাপ দিয়ে নিতে পারি, যে আমি এখান থেকে মাপ দিয়ে নিতে পারি, যেমন 8.5 বা 8.27, 11.69, 300 RGB এবং ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, তাই না? এই মোটামুটি দিয়ে আমরা পেজটা নিলাম। এখন এই পিকচারটা জুম করে নিই। আজকে আমরা যেই কাজটা দেখার জন্য এই পিকচারটা ওপেন করেছি সেটা হচ্ছে পেন টুল। পেন টুলে আমরা ক্লিক করব, পেন টুলের প্রথমটা। হ্যাঁ, দেখেন প্রথম হচ্ছে পেন টুল। পেন টুলে ক্লিক করছি। পেন টুল যখন আমরা সিলেক্ট করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার এখানে পাথ সিলেক্ট থাকে। এখন শেপ সিলেক্ট হয়ে আছে। শেপ সিলেক্ট থাকা অবস্থায় যদি পেন টুল নিয়ে কাজ করি আমরা, এর ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। তাহলে আমি চাচ্ছি কালার নিতে না, পিকচারটা সিলেক্ট করব যেন ব্যাকগ্রাউন্ডে কালার না আসে। সেজন্য আমরা এখানে ক্লিক করে পাথ সিলেক্ট করব। পাথ সিলেক্ট করে এখান থেকে আমরা পেন টুল দিয়ে ক্লিক করে প্রয়োজনে আরও জুম করে নিব ভালো বোঝার জন্য। এ পর্যন্ত কেটে নিচ্ছি, তারপরে এখান থেকেও
কেটে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা বুঝি ভালো করে। যখন এখানে একটা পয়েন্টারে ক্লিক করছি, পেন টুল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, আমি এর আগেও এর গুরুত্ব বলছি, তো ভালো করে বুঝে নিই। পেন টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করছি, এখান থেকে ঠিক এরকম পজিশনে একটা ক্লিক করছি, ক্লিক করে মাউস পয়েন্টটা ছাড়বো না। যদি ছেড়ে দিই তাহলে তো এটা স্ট্রেট হয়ে গেল ওই পর্যন্তই। মাউস পয়েন্টটা না ছেড়ে মাউসটাকে আমি যদি এই দিকে মুভ করি, লেফটে বা রাইটে মুভ করি, উপরের দিকে ওঠাই, নিচের দিকে নামাই, কি চেঞ্জ হচ্ছে না? তাহলে মাউস পয়েন্টটা না ছেড়ে আমরা দেখব কোন পর্যন্ত এর বডি আছে, কোন পর্যন্ত লাগবে না, সেই পর্যন্ত এটাকে এইভাবে কার্ভ করে ছেড়ে দিব। এই পয়েন্টারটাকে ভেঙে দিব, অল্টার চেপে ক্লিক করব ওখানে ওই পয়েন্টারের উপরে, দেখেন ভেঙে গেছে। আমি এখান থেকে এই পর্যন্ত আরেকটা কার্ভ নিচ্ছি, জাস্ট ক্লিক করছি, মাউস পয়েন্টটা না ছেড়ে নিচের দিকে টানছি, এবার ডান দিকে একটু সরাচ্ছি, সরিয়ে ঠিক পজিশন মতো নিয়ে ছেড়ে দিলাম। মনে করেন এটা আমার হয়নি, কন্ট্রোল জেড চাপবো, এই পয়েন্টারটা এখান পর্যন্ত নিলাম, নিয়ে এখানে এই পয়েন্টারটা ভেঙে দিচ্ছি অল্টার চেপে। অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এই পয়েন্টারটা ভেঙে গেল। এখন আমি স্পেস চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে মাউস পয়েন্টারটাকে মুভ করছি, তাহলে তো পিকচারটা সরাতে পারবো না। এখন এই পয়েন্টারে ক্লিক করছি, করে এখানে আবার নিলাম, এটা ছেড়ে দিলাম, তারপরে এই পর্যন্ত নিচ্ছি, প্রতিবার ভেঙে দিব আমরা, দিয়ে এই পয়েন্টারটা ভেঙে দিব অল্টার চেপে চেপে। তারপরে এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে দেখব যে শেপটা মিলছে কিনা, কোন পর্যন্ত নিলে মোটামুটি মিলবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আগে নিয়ে নিই, নিয়ে পয়েন্টারটা ভেঙে দিই, দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত এরকমভাবে নিই, নিয়ে এই পয়েন্টারটাও ভেঙে দিই। তারপর এখানে একটা শেপ আছে, এখান থেকে এইভাবে নিই, এখানে এটাকে ভেঙে দিই, এটাকেও ভেঙে দিয়ে এইভাবে পয়েন্টটা নিয়ে নিয়ে এখন চুলগুলো দেখেন, চুলগুলো কিছু অংশ আলগা হয়ে আছে, তাই না? তাহলে আমরা আলগা অংশটুকু নিব না, আলগা অংশটুকু নিলে বাইরের অংশ বেশি চলে আসবে। আর আলগা অংশটুকু নিতে গেলে আমাকে কী করতে হবে, এভাবে ক্লিক করে করে, যদি নিতে চাই নিতে পারবো, হ্যাঁ, যদি নিতে চাই তাহলে কিন্তু কার্ভ করতে হচ্ছে না, জাস্ট একটা করে ক্লিক করছি এরকম। চুল যেভাবে আছে সেভাবে যদি রাখতে চাই তাহলে এভাবে ক্লিক করব। আবার এখান থেকে দেখছি এখানে মোটামুটি মিলে আছে, তাহলে ক্লিক করে একটু কার্ভ করে নিতে পারি। বাইরের এই আলগা অংশটুকু ছেড়ে দিলাম, দিয়ে এখান থেকে আবার নিলাম, এখানে দেখেন একটা পয়েন্টার, যে পয়েন্টারটা একটু মনে হচ্ছে বাইরের দিকে চলে গেছে, তাহলে এরপরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে ক্লিক করে যদি আমি ক্লিক করে ধরে ভিতরের দিকে টানি তাহলে এটাকে এডিট করতে পারছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, জি, ক্লিক করে এখন আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি চাচ্ছি এখানে যে পয়েন্টারটা আছে এটা তো এরকমও হতে পারে, তাহলে এটাকে আমি টেনে মুভ করে আরেকটু এডিট করতে পারছি। এটাকে ক্লিক করে টেনে আমরা এটাকে এডিট করতে পারছি। এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, নর্মালি তো ছিল পেন টুল,
এরপরেরটা নিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তারপরেরটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। মনে করেন যে আমার এখান থেকে এই পয়েন্টারটা বেশি নেওয়া হয়ে গেছে, তাহলে এই পয়েন্টারটা আমি ক্লিক করব। দেখেন ওই পয়েন্টারটা ছিল বলেই কিন্তু ওইখানে ঘিরে ছিল, আমি ওই পয়েন্টারটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থানে আসছি। তাহলে কখনো ডিলিট করার প্রয়োজন হবে যখন, তখন ডিলিট নিব, আর যখন অ্যাড করার প্রয়োজন হবে তখন অ্যাড নিব, আর নর্মালি যখন সিলেক্ট করব তখন প্রথমটা। ক্লিয়ার? এই অবস্থায় এখান থেকে আমরা এখন আমাদের অ্যাড নিয়েই কাজ করতে হবে, কেননা ওটা ছেড়ে দিয়েছি, অথবা ব্যাকে যেতে হবে। পেন টুল সিলেক্ট করার পর কন্ট্রোল জেড দিয়ে ওই স্টেপ পর্যন্ত গেলাম, তাছাড়া তো এটা আবার ধরবে না, তাই না? এখান থেকে আমরা নিলাম, নিয়ে পয়েন্টটা নিচ্ছি। এখানে আবার একটু ভাঁজ আছে, মূলত কার্ভ করাটা বুঝতে হবে, যে আমরা যখন পেন টুল দিয়ে কাটবো তখন কিন্তু কার্ভ করাটা বুঝতে হবে। এরকম তারপর এখান থেকে এই পর্যন্ত নিলাম। আচ্ছা, ল্যাসো টুলে যখন কাজ দেখাই তখন এরকম একটা কাজ দেখেছিলাম, মনে পড়ে? ল্যাসো বা পলিগোনাল বা ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ যখন করেছিলাম তখন এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে এসে এই পর্যায়ে এসে থেমে গেছিলাম। বলেছিলাম আমি এমন একটা জায়গায় এখন অবস্থান করছি কার্সারটা নিয়ে, আমি যদি চাই পিকচারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তাহলে বাইরের দিকে যাব, যদি চাই আমরা পিকচারটা সিলেক্ট করব তাহলে এখান থেকে ভেতরের দিকে আসবো। এরকম একটা পজিশনে আছি না আমরা এখন? এখন আমি তো এই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছি না, যদি আমি অফিসিয়াল কোনো পিকচার এটাকে দিতে চাই তাহলে কি করি, আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। আঁকবো আমরা এখন এমন একটা পর্যায়ে আছি যেখান থেকে আমরা পুরো পিকচারটা সিলেক্ট করতে পারি, পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে কি এখান থেকে এই পাশে নিব, এখানে নিব, এই পয়েন্টটা এসে ছাড়বো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। আর যদি পিকচার নিতে চাই তাহলে এখান থেকে এখানে নিব, এখানে নিব, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকছে, আমরা শুধু পিকচার নিচ্ছি। জি, আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, আমি শুধু পিকচারের বডিটা সিলেক্ট করে নিচ্ছি কোনটা। তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে চাই তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ড অবশ্যই নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা শিফট চেপে ক্লিক করছি, কেন? যে এখান থেকে স্ট্রেট করার জন্য, একদম সোজা নেওয়ার জন্য। আবার এসে এই পয়েন্টারে ক্লিক করছি। এখন কিন্তু চারিদিকে এরিয়াটা সিলেক্ট হয়েছে, বাট এখনও সিলেকশন দেখাচ্ছে না। তাহলে এখন এই কাজটা কমপ্লিটলি করার জন্য যেই এরিয়াগুলো সিলেক্ট করলাম এর মধ্যে যে কোনো জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে মেক সিলেকশন। আবার বলছি, আমি যে এরিয়াটা সিলেক্ট করলাম তার ভেতরে, বাইরে না, এটা কিন্তু এরিয়ার বাইরে। এই যে দেখেন ওইটা ডাইরেক্ট সিলেকশন হয়ে গেছিল, কিন্তু এটা করে নিতে হয়। সাপোজ এটা রাইট বাটনে ক্লিক করে আমি মেক সিলেকশন করে জাস্ট ওকে করলাম, এখন দেখেন সিলেক্ট হয়ে গেছে না? এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিচ্ছি। আমরা জানি অল্টার ডিলিট চাপলে ফরগ্রাউন্ডের কালার হয়, কন্ট্রোল ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকে সেটা চলে আসে। তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কালার দিতে চাই সেই কালারটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আমার এই কালার ভালো লাগছে না, আমি ইচ্ছা মতো অন্য একটা কালার নিলাম, ফরগ্রাউন্ড ডিলিট। তাহলে এভাবে। এছাড়া যদি মনে করি যে আমি এটাকে হোয়াইট নিব, তাহলে হোয়াইট কালারের কোড হচ্ছে সবগুলো এফ। ঠিক আছে, এখানে আমরা CS8-এ 8টা পাবো, CS6-এ 8টা পাবো,
6টা এপে কিন্তু সাদা কালার চলে আসে। আর ব্ল্যাক কালার যদি নিতে চাই তাহলে সবগুলো 0। কেন 0 আমি একটু বলে দিই। ব্ল্যাক কিন্তু আসলে নির্দিষ্ট কোনো কালার না, মানে আপনি পরীক্ষামূলকভাবে 4-5টা কালার এক জায়গায় ঢালবেন। একটা পাত্রে কয়েক রকমের কয়েকটা কালার নিয়ে এসে একত্রে ঢালবেন, দেখবেন কালো হয়ে গেছে। ঠিক আছে, লাল, নীল বা সাদা বা সবুজ সবগুলো এক জায়গায় ঢালবেন, দেখবেন কালো হয়ে গেছে। তার মানে এই জন্য কালোকে 0 দিয়ে মানে ইন্ডিকেট করা হয়েছে যে 0টাই হচ্ছে কালো কালারের কোড। এখন যদি আমি এফ দিই তাহলে এফটা হচ্ছে হোয়াইট কালারের কোড। আমি হোয়াইট 6টা এফ দিব, আমরা এখানে 6টা এফ দিয়ে ওকে করবো। 6টা এফ দিলে অলরেডি চলে আসবে। হ্যাঁ, কারণ ওটা নিয়ে সিমাইক সিলেক্ট করা থাকলে তখন আবার কি 8টা চাইবে, কিন্তু 6টাই দিব আমরা। দেখেন হোয়াইট চলে আসছে না? এখন আমি যদি ডিলিট করি তাহলে সাদা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়। এটা আমরা ল্যাসো টুলে কাজ করার সময়ই দেখেছিলাম। দেখেন তো এখন পিকচারটা মনে হচ্ছে না চারিদিক থেকে মোটামুটি ক্লিয়ারলি কাটছে? কিন্তু তারপরেও যদি মনে হয় জুম করি, আমরা অনেক জুম করার পর যদি দেখি যে সামান্য একটু ত্রুটি আছে এগুলোতে, তাহলে কি করি? ইরেজার চলে যায়। ইরেজারে এটার যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি আমরা, সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি আইড্রপার দিয়ে। আইড্রপার নিব কিন্তু আমরা আইড্রপার, কেননা এই ব্যাকগ্রাউন্ডে যদি অন্য থাকে, সাপোজ এটা থাকে, তখন কি ইরেজ করলে অন্য কালার চলে আসবে। তাই আমরা এটার ব্যাকগ্রাউন্ডে যা নিয়েছি সেই কালারটা এটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এটাকে অনেক জুম করে নিব, এটাকে আমরা ইরেজ করব, ক্লিক করে ধরে ফিনিশিং দিব এভাবে। এগুলো এগুলো পিক্সেলগুলো দেখাচ্ছে। জি দেখেন, আমি আরও যদি জুম করি, পিক্সেল কিন্তু এগুলো এই যে 4 কোনা ঘরের মতো দেখাচ্ছে না, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু পিক্সেল। এগুলো কি হচ্ছে, যখন আমরা জুম ছোট করছি পিক্সেলগুলো সমন্বিত হয়ে কনজুগেট হয়ে পিকচার গঠন করছে, তাই না? এগুলো আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করছিলাম পিক্সেল সম্পর্কে। এভাবে আমরা এখন পিকচারটাকে মোটামুটি স্মুথলি ইরেজ করবো। এগুলো দেখেন, এগুলো কিন্তু তেমন ত্রুটি নেই, কাটার সময় ক্লিয়ার হয়ে গেছে। অথচ ল্যাসো টুল দিয়ে যদি এভাবে সিলেক্ট করতাম, এডিট করতেই অনেকক্ষণ লাগতো। এই পাশে দেখি, এই যে সাইডে একটু সমস্যা আছে, তাই না? এই যে এগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি। এখন ধরে নিলাম মোটামুটি আমার কাজটা ওকে, তারপরেও কিন্তু একটু বাকি আছে, এখানে একটু ফিনিশিং হয়নি। কি বাকি আছে দেখি। পিকচারটা যে আমরা কাটছি এটা বোঝা যাচ্ছে, খেয়াল করছেন? বলেন তো কিভাবে? ব্যাকগ্রাউন্ড থেকে পিকচারটা আলাদা মনে হচ্ছে। তাহলে এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লার করে দিব আমরা। ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেওয়ার জন্য ব্লার নামে একটা টুল আছে এখানে, এই ব্লারে ক্লিক করব, করে ব্লারের স্ট্রেংথটা আমরা মোটামুটি একটা পর্যায়ে রাখবো, রেখে দেখব। আমরা ডায়ামিটারটা বাড়িয়ে নিচ্ছি 3rd ব্র্যাকেট চেপে। এবার এটাকে জুম করি, এখন যদি আমরা এটাকে ব্লার করি, দেখেন মিশে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে? দেখেন তো, আবার ব্লার দিয়ে এরকম বেশি ঘষাঘষি করবো না, তাহলে কিন্তু ওখানে খারাপ দেখাবে। ব্লারটা পিকচারের ব্যাকগ্রাউন্ড, পিকচার
শেপকে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লার করে দেওয়ার জন্য। এখন দেখেন মোটামুটি পিকচারটা মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচড হয়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড এইভাবে চেঞ্জ করব। এখন আমরা যে পেজটা নিয়েছিলাম এখানে এই পিকচারটাকে মুভ টুল দিয়ে ধরে এটার মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিই। দিয়ে একটা হলো, এটাকে আমরা অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে শিফট চেপে একটা কপি নিই, আরেকটা নিই একইভাবে, হ্যাঁ শিফট চেপে নিব। শিফট চেপে নিলে স্ট্রেট হবে। এখন এর লেয়ারের ব্যাপারটা দেখেন, অটোমেটিক্যালি লেয়ারগুলো হয়ে গেছে না? যখন আমি কন্ট্রোল ই চাপবো লেয়ারগুলো গ্রুপ হয়ে যাবে। এখন যদি অল্টার শিফট চেপে আমি এটাকে কপি নিই, এটাকে আবার কপি নিই, মোটামুটি পিকচারটা, হ্যাঁ হ্যাঁ মুভমেন্ট অ্যারো কি দিয়ে আমরা যে লেয়ার সিলেক্ট থাকবে সেই লেয়ারটাকে মুভ করতে পারবো। এটা 4 নম্বর লেয়ার মানে শেষ লেয়ার, তার আগেরটা হচ্ছে এটা, একটু উপরে নিচে নিতে পারবো এভাবে, ঠিক আছে, যে লেয়ারটা সিলেক্ট থাকবে। এখন এই পাশ দিয়ে তো ফাঁকা, তাই না? আমরা স্ট্যাম্প সাইজের পিকচার কাটা দেখছিলাম, শুধুমাত্র রেজুলেশন কমিয়ে দিয়েছিলাম একটা পিকচারে, তাই না? ইমেজ থেকে ইমেজ সাইজ অথবা কন্ট্রোল অল্টার আই চেপে 150 করে দিই, দেন ওকে করি। এই পিকচারটাকে মুভ করে এটার মধ্যে নিয়ে যাই, এটা ছেড়ে দিই, দেখবো স্ট্যাম্প সাইজ পিকচার হয়ে গেছে। এটাকে আবার এভাবে কপি করে দিচ্ছি। বুঝছি না মূলত কাজটা? তাহলে আমরা বুঝলাম এখানে পেন টুলের মধ্যে যদি নর্মালি সিলেক্ট করতে চাই পেন টুল, যদি পয়েন্টার অ্যাড করতে চাই অ্যাড অ্যাঙ্কর, যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট। কনভার্ট আর ফ্রি হ্যান্ড টুলটা বাকি থাকলো, তাই না? এই দুটার কাজ হচ্ছে যে আমি ফ্রি পেন টুল দিয়ে ল্যাসো টুলের কাজ আমরা করছি না, দেখেন সেম কাজ, যে আমরা জাস্ট একটা ক্লিক করে ধরে যে দিক দিয়ে নিব সেই দিক দিয়ে সিলেক্ট করে নিয়ে এসে ছেড়ে দেবো। ল্যাসো টুলে কী করতে হচ্ছে, নর্মালি সিলেক্ট করে নিছে, কিন্তু এখানে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে মেক সিলেক্ট করতে হবে। এটার সাথে এটাই পার্থক্য। তাছাড়া ল্যাসো টুলের মতোই ক্লিক করে ধরে নিয়ে যেতে হবে, ছেড়ে দিলে হবে না। বুঝতে পারলাম? সিলেকশনটা রাইট ক্লিক করে আনতে হবে। জি, সিলেকশনটা দরকারটা কেন? সিলেক্টটা আপনি যেটুকু করছে ওটুকুই সিলেক্ট করুন, আপনি বাইরে যাবেন না আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু ততটুকু আমি নিলাম। আমি যদি এখানে সিলেকশনটা নিয়ে নিচ্ছি আমি আবার ক্লিক করতে পারবো, এই জন্যই তো পেন টুল, ঠিক আছে। পেন টুল হলে তো এটা আর আমার লাগছেই না, এটা তো ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। জি, আর মনে করেন পেন টুল দিয়ে আমি একটা কাজ করছি এরকম, ঠিক আছে, করার পর একটা পয়েন্টার আমি ডিলিট করে দিব, তার জন্য কি চাচ্ছি, ডিলিট না? কিন্তু এই কনভার্ট টুলটাও একই কাজ, এখান থেকে ডিলিট করে দিলাম একটা, ঠিক আছে। তার মানে ডিলিট টুলে কাজ করলে কনভার্ট টুলে কাজ হয়ে যাচ্ছে। জি, তাহলে আমাদের মূলত এখান থেকে 3টা টুল খুব জরুরি লাগছে। পেন টুল দিয়ে সিলেক্ট করছি, অ্যাড অ্যাঙ্কর দিয়ে অ্যাড করছি পয়েন্টার, আর প্লাস দিয়ে মাইনাস দিয়ে মানে ডিলিট দিয়ে একটা পয়েন্টার ডিলিট করে দিচ্ছি। এই 3টা আমি যদি মাইনাস করতে চাইলে ওই যে পয়েন্টে শেষ হয়েছে ওইখানে ক্লিক করতে হবে, তাই না? আপনার ইচ্ছা যে কোনো জায়গায় আপনি এখানেও ওয়ার্ক করতে পারেন। যতগুলো পয়েন্টার নিয়েছেন এর মধ্যে যে কোনো পয়েন্টারে ক্লিক করবেন, মাইনাস ডিলিট, ওইটাই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল পেন টুলের ব্যবহার। আমরা সামনের দিনে আরও কাজ করব। পেন টুল অনেক গুরুত্বপূর্ণ,
কেননা পেন টুলের কাজ যদি আমরা না পারি, ফটোশপেই না পারি, ইলাস্ট্রেটরে গিয়ে ডিজাইনগুলো পারবো না। আমরা ক্লাসের শুরুতে যেমন আগের ক্লাসে যারা লোগো তৈরি করছে এরা পেন টুলে যথেষ্ট ভালো শিখছে, যার কারণেই কিন্তু এত সুন্দর লোগো তৈরি করা সম্ভব হয়েছে। ঠিক আছে, তাই পেন টুলের গুরুত্ব বলে শেষ নেই। পেন টুলের মানে প্রচুর প্র্যাকটিস লাগবে এক কথায়। ঠিক আছে।